প্রিয় দর্শক, প্রাকৃতিক দুর্যোগ কখনো কখনো জানান দেয় না, কিন্তু আভাস দেয় যে ভবিষ্যতে কি ঘটতে পারে। বিশেষ করে ভূমিকম্পের প্রবণতাটা খুব বেশি বেড়ে গেল। আজকের পত্রিকার শিরোনাম আছে, আমরা সেই শিরোনামে নিশ্চয়ই আলাপ করব। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট কবি হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, দেশে 13 মাসে 32 ভূমিকম্প, উৎপত্তি কম ঝুঁকির অঞ্চলেও। কাবুলে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে গোলাগুলি, অনেক হতাহত। কালের কণ্ঠের শিরোনাম, বেতন বোনাস নিয়ে শঙ্কা বাড়ছে, শ্রমিক অসন্তোষ। পাক আফগান পাল্টাপাল্টি হামলা। দৈনিক সমকাল, 12 কেজি সিলিন্ডার গ্যাসে বাড়তি খরচ 500 টাকা, বড় সংঘাতে পাকিস্তান আফগানিস্তান। দৈনিক যুগান্তর, শুরুটা দারুণ, তবুও সতর্ক থাকতে হবে, সরকারের প্রতি বিশ্লেষকদের পরামর্শ। দৈনিক ইত্তেফাক, পাকিস্তান ও আফগানিস্তানে পাল্টাপাল্টি হামলা, শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল সারা দেশ। বাংলাদেশ প্রতিদিন সংখ্যা বাড়াচ্ছে ভূমিকম্প। মানবজমিনের শিরোনাম, কেন এই হামলা, পাক আফগান সংকটের নেপথ্যে। স্থানীয় নির্বাচনে জামাতকে সঙ্গী চায় এনসিপি, তারেক রহমানকে কাছে পেয়ে যে প্রশ্ন করল শিশুরা। খবরের কাগজের শিরোনাম, আফগানিস্তানে পাকিস্তানের হামলা, জুলাইয়ের হত্যাকাণ্ড, শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে চার্জশিট। প্রধানমন্ত্রীকে শিশুদের প্রশ্ন, আঙ্কেল আপনি কি রোজা? কালবেলার শিরোনাম, তৃণমূল মজবুত করে স্থানীয় ভোটে নজর দেবে বিএনপি, কারি কারি টাকা ঢেলেও মশার দাপট ও টুট। আমার দেশ, আওয়ামী লীগ বিএনপির রসায়ন। দৈনিক রূপালী বাংলাদেশ, বিএনপি চায় জয়, জামাত বদলা, স্থানীয় সরকার নির্বাচন। আমাদের সময়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে। জয় দিন, আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা। ফ্যামিলি কার্ড উদ্বোধন 10 মার্চ, বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। দৈনিক সংগ্রাম, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে বাড়ছে উদ্বেগ। ইনকলাব, ধোঁয়ায় আক্রান্ত লাখ লাখ মানুষ, রমজানে মাতোয়ায় লেপুড়ছে বজ্র। দৈনিক করতোয়া, বড় দুই ঝুঁকিতে দেশ, ভূমিকম্প নিয়ে বিশেষ প্রতিবেদন। দৈনিক জনকণ্ঠ, যুদ্ধের রূপ নিল পাক আফগান সীমান্ত সংঘর্ষ, বগুড়া থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। শুরুতে যে কথাটি বলছিলাম আপনাকে, যে ভূমিকম্পের প্রবণতাটা বাড়ছে এবং গত ধরেন 27 দিনে দেশের অভ্যন্তরে 9টি ভূমিকম্প হয়েছে এবং 2টি সাতক্ষীরায়। এবং ধরেন গতকাল যে অবস্থাটা ঘটলো, কেউ কেউ বলার চেষ্টা করছে যে গতকালের ভূমিকম্পের স্থিতিস্থল সাতক্ষীরায়, গত 25 দিনে 3 বার, দেশের কম ঝুঁকিপূর্ণ স্থান দক্ষিণ পশ্চিমাঞ্চলে। তো এই যে ব্যাপারটা যেটা হয়, এক রানা প্লাজার ধসে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনার মধ্যেই আমরা নাভিশ্বাস অবস্থা উঠেছিল আমাদের, কীভাবে আমরা উদ্ধার করব। খোদা না করতে যদি কোনো কারণে এরকম একটা ঝুঁকির মধ্যে আমরা পড়ি, তাহলে তার একটা প্রিকশন, মানে আগের প্রস্তুতি নেওয়া, বা এই বিষয়গুলো কি আমরা নিচ্ছি বা আদৌ নিচ্ছি না? এটা কিন্তু আমাদের দুয়ারে করা নাড়ছে, কিন্তু মহাবিপদ। আগে আমরা জানতাম যে ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে সিলেট, এখন সাতক্ষীরা কম ঝুঁকিপূর্ণ, এবং উৎপত্তিস্থল আমাদের দেশেই হচ্ছে। ফলে এটা কিন্তু মহাবিপর্যয় একটা ডেকে আনবে আমাদের ঘনবসতি দেশ। তারপরে বিল্ডিং কোড কোনোভাবেই মানা হয় না, আমাদের কেউ মানা হয় না। ফলে বিপদের সংখ্যাটা আমাদের অনেক বেশি এবং প্রাণহানির আশঙ্কাটা অনেক বেশি। সেগুলির ব্যাপারে সচেতন না হলে আমরা কিন্তু এই বিপর্যয় এড়াতে পারবো না। এবং এইটা এমনই প্রাকৃতিক দুর্যোগ, এটা কিন্তু জানান দিয়ে আসে না। আপনি ঝড় জলোচ্ছ্বাস, তার পূর্বাভাস পাওয়া যায়, কিন্তু ভূমিকম্প এমনই একটা অবস্থা, বহু সভ্যতাও ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পের ফলে, বহু শহর জনপদ বিলীন হয়ে গেছে। তো আমরা যদি সচেতন না হই এত ঘনবসতির দেশে, তাহলে যেটা ভয়ঙ্কর একটা ক্ষতির মধ্যে আমরা পড়বো, সেটা কিন্তু আমরা কোনোভাবেই কাভার করতে পারবো না। সময় থাকতে আমরা যদি সচেতন হই, তাহলে হয়তো অনেকখানি এড়ানো সম্ভব। সময়ের 1 ফোঁড়, অসময়ের 10। একদম যথেষ্ট দারুণ কথা বলেছেন, যে সময়ের 1 ফোঁড় যদি না দিই আমরা, তাহলে অসময়ে 1000 ফোঁড় দিয়েও কোনো লাভ হবে না। ঈদ এলেই বা রমজান মাস এলেই আমাদের এই দেশে একটা উপসর্গ সবসময় দেখা দেয়, শ্রমিকদের বেতন বোনাস নিয়ে।
এবং আজকে আপনাদের পত্রিকায় বেতন বোনাস নিয়ে সংখ্যা বাড়াচ্ছে শ্রমিক অসন্তোষ, একটি প্রধান রিপোর্ট হয়েছে। তো কি মনে হয় এইটা কি এই ধরনের রিপোর্ট তো আমরা আসলে করতে চাই না, এটা থেকে বন্ধ হওয়া উচিত? কিন্তু এটা কঠিন বাস্তবতা একটা। আপনার বিগত 18 মাসে যে অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক যেই রকম দুর্যোগের মধ্যে ফেলে দিয়ে গেছে সরকারকে, এই সরকারের বয়স তো খুবই অল্প দিন, 1 সপ্তাহ প্রায় মাত্র, তাই না? তো তারা এই ঝুঁকিটা মোকাবেলা করতে হবে তাদেরকে। এটা একটা শঙ্কার জিনিস আছে, ঈদকে ঘিরে দ্রব্যমূল্যের চাপ আছে, তারপরে সড়ক পথে যেরকম বিশৃঙ্খলা হবে, সেখানে সময় মতো পৌঁছতে পারবে না, সেটা নিয়েও কিন্তু কালোবাজারি হবে, মুনাফা, সিন্ডিকেট, নানান ধরনের জিনিস হবে। এই সরকারকে শক্ত হাতে সেগুলি দমন করতে হবে। আমরা চাইব যে একটা, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে এই সরকার, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে, সুতরাং তাদের হাতে কঠোর হওয়ার, সুশাসন প্রতিষ্ঠার জন্যে যথেষ্ট অস্ত্র এবং নৈতিক ভিত্তি তাদের আছে, জন আস্থা যেহেতু আছে। আমরা আশা করব যে তারা সেই সদিচ্ছার, ঐকান্তিকতার, দেশপ্রেমের, সংযমের এবং দৃঢ়তার পরিচয়টা দেবে, যেটা আমরা বিগত সরকারের কাছ থেকে আমরা পাই নাই। এখানেই এই টকশোতে বহুবার আমরা বলেছি যে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যাদের সততা, দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা যায় না, কিন্তু তাদের দক্ষতা, পরিপক্কতা, বিচক্ষণতা, দৃঢ়তা, সাহস, সেগুলির ঘাটতি ছিল। ফলে সেটা মানে বিগত বলেছি, আমরা অনেকবারই বলেছি, হ্যাঁ অনেকবার বলেছি। সেটার কুফল কিন্তু আমাদের এই যে বিষবৃক্ষ, তারাও কিন্তু অনেক নতুন ধরনের সমস্যা তৈরি করে গেছে, সেটাও কিন্তু একটা বাস্তবতা। এবং আমি অবাক হব না যদি কোনো উপদেষ্টার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি অবাক হব না। সেটারও শোনা যাচ্ছে, এরকম কানাঘুষা শোনা যাচ্ছে, এবং তারা কিন্তু বেশ বহাল তবিয়তে আছে, তারা গেট টুগেদার করছে, আপনি যেটা বলছেন উদযাপন করছে। আমি কিন্তু এটা বারবার বলেছি যে তারা সেফ এক্সিট নিয়েছে বটে, কিন্তু তারা কলুষিত যেন না হয়, তাদের নৈতিক স্খলনের খবর যেন আমাদের কাছে না আসে। মানে আপনি যে বিষয়টা বললেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন অনেক খবর বেরোয় এই উপদেষ্টাদের, সাবেক উপদেষ্টার অনেকের মানে এত টাকার খবর শোনা যায়, তখন মনে হয় টাকা কি তেজপাতা যে এত সহজেই সব টাকা জোগাড় করা যায়। আমি জানি না ভবিষ্যতের কি অবস্থা দাঁড়াবে। সরকারের প্রতি বিশ্লেষকদের পরামর্শ, শুরুটা দারুণ হয়েছে, তবু সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। এটা যদি সরকার যদি অকার্যকর হয়, পুরো বাংলাদেশে অকার্যকর হয়ে যেতে পারে। না হলে জুলাই অভ্যুত্থানের যে পরিবর্তনের যে জনপ্রত্যাশা, যে জন আকাঙ্ক্ষা, রক্তাপ্লুত একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে যেই রকম একটা আমাদের আকাঙ্ক্ষার জায়গা একটা তৈরি হয়েছে, সুযোগটা তৈরি হয়েছে, সেটা যদি আমরা অবহেলায় কিংবা অদক্ষতায় কিংবা লোভে আমরা যদি সেটাকে হারিয়ে ফেলি, তাহলে কিন্তু মহা মহা বিপর্যয় আমাদের সামনে অপেক্ষমান। সেটা থেকে কোনোভাবেই আমরা রিকভার করতে পারবো না। এখন সত্যিকারের সময় এসছে বাংলাদেশকে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করানোর, একটা নৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর, একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার, সত্যিকারের সুষ্ঠু, সংযম এবং পরমত সহিষ্ণুতার একটা সংস্কৃতি গড়ে তোলা এবং সুশাসন গড়ে তোলা, শান্তি শৃঙ্খলাটা ফিরিয়ে আনা এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গা, যেটার উপরে আমি বারবার জোর দিই। আমরা সেরকম শালীন একটা রাজনীতি, সুন্দর একটা সুষ্ঠু বিরোধিতা থাকবে, সেটার মধ্যে গঠনমূলক বিরোধিতা থাকবে। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা যেন আমরা না দেখি, আমরা যেন সবাই মিলে যার যার ক্ষেত্র থেকে দায়িত্বটা পালন করি, তাহলেই কিন্তু একটা সুন্দর, সফল, সুষ্ঠু, কার্যকর রাষ্ট্রে আমরা নিজেদেরকে পরিণত করতে পারি। বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে নিজেদের প্রতিষ্ঠা করতে পারি। আগের যে গ্লানি, আগের যে কলুষ, অপমান, বঞ্চনা, লাঞ্ছনা আমাদের ছিল, সেগুলিও কিন্তু আমরা দূর করতে পারি এখন। আপনি যেটা বললেন যে এটাই তো কাঙ্ক্ষিত, কিন্তু মাঝে মাঝে পত্রপত্রিকায় যে ধরনের রিপোর্ট বেরোচ্ছে, যেমন ধরেন কুষ্টিয়ার একজন এমপির বরাত দিয়ে রিপোর্ট হয়েছে যে কুষ্টিয়ায় এখন উপরওয়ালা আমি। তাই উপরওয়ালা আমি, এটা কিন্তু বিগত সময়ে এই উপরওয়ালা আমি এই কথাগুলো শোনা গিয়েছিল। এবং আরেকটি আবার রিপোর্ট দেখলাম এক পত্রিকায়, যুবদল নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল। তাহলে এই বিষয়গুলো যখন ঘটে, তখন কিন্তু সবাই একটু রিকল করবার চেষ্টা করে, ও আগেই তো ভালো ছিল বা আগেই তো এটা ছিল, তাহলে কেন এটা এখন না। কিন্তু আবার গুণগত পরিবর্তনও হচ্ছে। আবার এমন খবর আছে যে একজন এমপি নিজের এলাকার চাঁদাবাজি বন্ধ করেছে সড়কে, তাই না? এরকমও আছে। এবং নিজে কিন্তু নিজের দলের লোকদেরকে যারা ধরিয়ে দিয়েছে। সুতরাং আপনি কিন্তু মুদ্রার এই পিঠ ওপিঠটা আছে আপনার সব, ওই পিঠটা যাতে আর না ঘটে, আমরা ইতিবাচক দিকগুলি বেশি দেখতে চাই। আসলে আমাদের যে দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি, তারপরে লোভ লালসা,
সম্পত্তি নিয়ে হানাহানি, ক্ষমতা আধিপত্য নিয়ে যেরকম রক্তারক্তি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। তবে যত দ্রুত আমরা ফিরে আসতে পারি সুস্থতার দিকে, সুন্দরের দিকে, কল্যাণের দিকে, সহাবস্থানের দিকে, শান্তিপূর্ণ একটা গণতান্ত্রিক সমাজের মধ্যে আমরা যত তাড়াতাড়ি ফিরতে পারি ততই মঙ্গল। আমরা হতাশ হওয়ার কারণ দেখছি না। কিছু কিছু গুণগত ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করছি নতুন সরকারের মধ্যে, আমরা দেখেছি। আশা করব যে তাদের এইটার মাত্রাটা আরো বৃদ্ধি পাবে, আরো বাড়বে। পবিত্র রমজান মাস চলছে এবং এই সময় ধরেন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধের সূচনা বা ডামাডোল বাজল, এটা কি ইঙ্গিত দেয়? এটা খুবই উদ্বেগজনক এবং কষ্টের, বেদনার এবং খুবই কি বলবো লজ্জারও ব্যাপার। কারণ নিজেরা একটা ভ্রাতৃপ্রতিম দেশে, প্রতিবেশী দেশে কেন হানাহানি হবে? আপনি দেখেন ইসরায়েল কিন্তু যেরকম অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের কত রক্ত ঝরছে, ভয়ঙ্কর একটা বিশ্ব সভ্যতা আছে বলেই কি আছে আদৌ? এটা এরকম প্রশ্ন কিন্তু আমাদের জাগতে পারে। মানুষ কিন্তু আসলে সেই আদিম সেই জিঘাংসার মধ্যেই আছে, কিন্তু প্রতিহিংসার মধ্যে, উন্মত্ততার মধ্যে, আধিপত্যের মধ্যে, কর্তৃত্ববাদের মধ্যে আছে। আপনি দেখেন আমেরিকাও যেটা করলো, ভেনিজুয়েলায় করেছে, রাষ্ট্রপতিকে ধরে নিয়ে এসছে। সেগুলি তো কোনো সভ্যতার কোনো নিদর্শন নয়। আমরা কি আসলে এগুচ্ছি নাকি পিছোচ্ছি? শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে কিন্তু উগ্র মৌলবাদের উত্থান হচ্ছে এবং উগ্র জাতীয়তাবাদের উত্থান হচ্ছে। সেটা কিন্তু বিশ্ব শান্তিকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করছে এবং আমাদের যে সামনে সুন্দর ভবিষ্যৎ, সেটাকে কিন্তু সেই আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে বিচ্যুত করছে। এবং আমরা যেন পথভ্রষ্ট না হই, আমরা যেন মাঙ্গলিক বোধে উদ্দীপিত হই, উজ্জীবিত হই। আমাদের ভিতরের যেই রকম আত্মশক্তির যে উদ্বোধন, সেটাকে যেন আমরা মানে লালন করতে পারি, বেগবান করতে পারি, বিকশিত করতে পারি এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সহমর্মিতার একটা সংস্কৃতি যেন বিশ্বব্যাপী আমরা গড়ে তুলতে পারি। এই যে আপনি পরিবর্তনের কথা বললেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কয়েকটা দিনে তার যে পরিবর্তনের আভাসটা দিচ্ছেন তার নিজের, যেমন হেঁটে তিনি অফিসে যাচ্ছেন এবং সময় মতো অফিসে ঢুকছেন, অফিস করছেন। আমরা বিগত সময়ে এই বিষয়গুলো কল্পনাই করতে পারিনি এবং আমরা বাইরের দেশে দেখতাম, বাইরের দেশের রাষ্ট্রপ্রধানরা ঠিক সেইভাবে যেতেন, তাদের চর্চার জায়গাটা। এবং গতকাল দেখবেন শুক্রবার জুমার নামাজের দিনে তিনি শিশুদের কাছে ডেকে নিয়ে যেভাবে একেবারে হাত নেড়ে বুকে জড়িয়ে ধরে কথা বললেন, শিশুরা তাকে প্রশ্নও করেছে, আঙ্কেল আপনি কি রোজা রেখেছেন? তাহলে এই যে শিশুগুলো তার সাথে কথা বললো, তাদের সাথে কিন্তু স্মৃতি হয়ে থাকবে এবং এরা এই গল্পটা কিন্তু বিভিন্ন জায়গায় বলবে এবং এটা কিন্তু দিনে দিনে ছড়াবে। তো এই জায়গাটাকে আপনি কি করেন? এটা খুবই আমার সৌভাগ্য হয়েছে। বেশ কয়েকবার আপনি জানেন যে আমি গত পরশুই কিন্তু তার হাত থেকে সাহিত্য পুরস্কার গ্রহণ করেছি এবং সেখানে উনি নতুন কিছু কথা বলেছেন, সেটা যে বাংলাদেশের 21-এর বইমেলাকে আন্তর্জাতিক রূপ দেবে। হ্যাঁ, এই বিশ্বায়নের এটা আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমাদের সেই গো ধরে থাকলে হবে না, আমাদের কিন্তু জানালাগুলি খুলতে হবে, গ্লোবালি যেতে হবে। হ্যাঁ, এবং উনি কিন্তু সৃষ্টিশীল সাহিত্যকে উৎসাহিত করার জন্য খুবই গুরুত্ব আরোপ করেছেন এবং বলেছেন যে আমাদের অনুবাদটাকে সত্যিকার অর্থে কিন্তু বিশ্বের বড় বড় ভাষায় যেন আমরা অনুবাদগুলি করতে পারি এবং আমাদের পাঠ বিমুখ জাতিকে যেন আমরা বইমুখী করতে পারি, সেইটাও বলেছেন। আমরা আশা করব যে সরকারের কাজের মধ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো। আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। আপনি জানেন যে এই বইমেলা নিয়েও নিজে কথা হয়েছে এবং আশঙ্কায় আমরা ছিলাম যে শেষ পর্যন্ত হবে কি হয় না। নির্বাচনটা পড়েছে, রমজান পড়েছে, সেগুলি কিন্তু একটা প্রতিবন্ধকতা ছিল। কখনো কিন্তু বইমেলা এই ধরনের সংকট মোকাবেলা করতে পারে। তারপরেও কিন্তু নতুন সরকার মাত্র 2-3 দিন ক্ষমতা নিয়েছে, তারপরেও তারা কিন্তু সাফল্যের সঙ্গে এই সংকটটাকে মোকাবেলা করেছে। সেটার অকুণ্ঠ ধন্যবাদ কিন্তু তাদের প্রাপ্য। আমি জানি সংস্কৃতির সচিব নিজেকে আমাকে বলেছেন যে সেহরি পর্যন্ত তারা মিটিং করেছে, রাত্রে দিবারাত্রি। সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে, আমি বলছি এটার সমাধান করেন ভাই। শিল্পকলা একাডেমিতে একটা 21-এর কবিতা পাঠের দেখা হয়েছিল, ওনার সঙ্গে বলে এখনই আমি যাচ্ছি। তো এরকম দিন নাই রাত নাই, তারা কিন্তু একটা সুন্দর একটা এমিকেবল সলিউশন এটা করেছেন এবং সকলের অংশগ্রহণে বইমেলাটা আমরা যদি এখন জনগণ সেই সাপোর্টটা দিই, বই কিনি এবং আমাদের সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করি, তাদেরকে বই পড়ার একটা সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু একটা আশার আলো আমরা দেখতে পাবো। শুধু অর্থ দিয়ে সমৃদ্ধ হয় না, মানুষের মননটাকে ঋদ্ধ করতে হয়,
তারপরে আপনার জ্ঞান ভিত্তিক একটা সমাজ গঠন করতে হবে, অবশ্যই, সেটার ক্ষেত্রে অবশ্যই। বইয়ের কোনো বিকল্প নাই। মোবাইল ফোন দিয়ে আপনার সেটা হবে না। না না না, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ছাপা বই পড়ার ক্ষেত্রে যে আনন্দ, সেই আনন্দটা পাওয়া যাবে না অন্য জায়গায়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আপনারা নিশ্চয়ই শুনলেন। মশা বিষয়ক রিপোর্ট ছিল আজকে, বিশেষ করে 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হলেন এবং তারা দায়িত্ব নিয়েছেন, কিন্তু তারপরেও আমরা বুঝতে পারছি না মশা থেকে আসলে আমরা কবে পরিত্রাণ পাবো। আশায় আছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।